গ্রামবাসীদের প্রত্যক্ষ কোনো সাহায্যে আসতে পারি কিনা তা দেখার জন্য আমি জোবরা গ্রামে যাতায়াত শুরু করলাম। আমার সহকর্মী অধ্যাপক লতিফি আমার সঙ্গে থাকতেন। গ্রামের প্রায় সব পরিবারের সঙ্গে তার পরিচয় ছিল। গ্রামের মানুষজনকে অতি সহজেই আপন করে নেবার ক্ষমতা ছিল তার সহজাত। গ্রামের 3টি পাড়ায় মুসলমান, হিন্দু ও বৌদ্ধ পরিবারের বাস। বৌদ্ধদের সঙ্গে আলাপ করার সময় আমরা সঙ্গে নিতাম আমাদের ছাত্র দীপালচন্দ্র বড়ুয়াকে। জোবরা গ্রামের এক দরিদ্র বৌদ্ধ পরিবারের সন্তান সে। যে কোনো কাজে লাগবার জন্য সে স্বেচ্ছায় প্রস্তুত থাকত। একদিন লতিফি ও আমি জোবরা গ্রামে ঘুরে বেড়াতে বেড়াতে একটি জীর্ণ কুঁড়ে ঘরের সামনে এসে দাঁড়ালাম। এক মহিলা বাঁশের মোড়া বানাচ্ছিলেন। জীবন ধারণের জন্য কঠোর সংগ্রামের চিহ্ন তার চোখে মুখে। লতিফিকে বললাম, আমি ওর সঙ্গে কথা বলতে চাই। গাছগাছালি এবং খাবারের সন্ধানে ব্যস্ত মুরগি ডিঙিয়ে লতিফি আমাকে নিয়ে এগিয়ে গেলেন। বাড়িতে কেউ আছেন? লতিফির গলায় আত্মীয়তার সুর। মহিলাটি তার নিচু খড়ের চাল দেওয়া ধুলো ভরা দাওয়ায় বসে সম্পূর্ণভাবে হাতের কাজ মগ্ন হয়েছিলেন। তার 2 হাঁটুর মধ্যে একটি অর্ধসমাপ্ত মোড়া। 2 হাতে কঞ্চি মুড়ে মুড়ে তিনি বিনুনি করছিলেন। লতিফির স্বর শোনা মাত্র তিনি কাজ ফেলে তরাক করে উঠে দাঁড়িয়ে বাড়ির ভিতর অদৃশ্য হয়ে গেলেন। লতিফি বলল, ভয় পাবেন না, আমরা অচেনা কেউ নই। দুজনেই বিশ্ববিদ্যালয়ে পড়াই, আপনার প্রতিবেশী। আপনাদের শুধু কটা প্রশ্ন করব, আর কিচ্ছু না। লতিফির উষ্ণ ও মমত্বপূর্ণ ব্যবহারে আশ্বস্ত হয়ে তিনি মৃদু স্বরে জবাব দিলেন, এখন বাড়িতে কেউ নেই। তিনি বোঝাতে চাইলেন সেই মুহূর্তে বাড়িতে পুরুষ মানুষ অনুপস্থিত। বাংলাদেশের গ্রামে মহিলাদের অনাত্মীয় অচেনা পুরুষের সঙ্গে বাক্যালাপ নিন্দনীয়। দাওয়ায় উলঙ্গ শিশুরা দৌড়াদৌড়ি করছিল। প্রতিবেশীরা জড়ো হয়ে অবাক চোখে আমাদের জরিপ করছিল, ভাবছিল আমাদের আসার উদ্দেশ্য কী হতে পারে। মুসলমান পাড়ায় মহিলাদের সাক্ষাৎকার নেবার সময় আমাদের কথোপকথন করতে হতো চিকের আবদাল থেকে। পর্দা প্রথা অনুসারে বিবাহিত নারীকে বাইরের জগৎ থেকে একদম নির্বাসিতের মতো থাকতে হতো। এই নিয়ম চট্টগ্রাম জেলাতে খুব কড়াভাবে পালন করা হতো। সেক্ষেত্রে দোবাসীর মতো কাজ করার জন্য আমি আমার ছাত্রীদের ব্যবহার করতাম। আমি চট্টগ্রামের মানুষ, স্থানীয় ভাষা আমার জানা, তাই এদের বিশ্বাস অর্জন করা কোনো বাইরের লোকের তুলনায় আমার পক্ষে সহজ হয়েছিল। তা সত্ত্বেও কাজটা খুবই কষ্টসাধ্য ছিল। আমি বাচ্চাদের ভালোবাসি। মায়ের কাছে তার সন্তানের প্রশংসা করা তাকে সহজ হতে দেবার সবচেয়ে স্বাভাবিক উপায়। আমার মায়ের সন্তান সংখ্যা 14, যার মধ্যে 9 জন জীবিত আছি। মায়ের 3য় সন্তান আমি। ভাই বোনদের খাওয়াতে খাওয়াতে ও কাঁথা পাল্টাতে পাল্টাতে বড় হয়েছি। বাড়িতে সামান্য অবসর পেলেই আমি ভাই বোনদের কোলে কোলে দোল দিতাম। এই অভিজ্ঞতা কার্যক্ষেত্রে উপকারী ভূমিকা পালন করেছিল। একইভাবে সেখানে শিশুদের একটিকে কোলে তুলে নিলাম। সে কাঁদতে শুরু করলো ও প্রাণপণে মার কাছে দৌড় লাগালো। মা তাকে কোলে তুলে নিলেন। লতিফি জিজ্ঞাসা করল, আপনার ছেলে মেয়ে কয়টি? জবাব এলো, 3 জন। চমৎকার ছেলেটি, আমি বললাম। আশ্বস্ত মা বাচ্চা কোলে করে দরজায় এসে দাঁড়ালেন। তার বয়স 20-র কাছাকাছি। রোগা শরীর, ময়লা রং, চোখ দুটো গভীর ঘন কালো। পরনে তার লাল একটি শাড়ি। লক্ষ লক্ষ মহিলা যারা অভাবের তাড়নায় উদয়াস্ত পরিশ্রম করেন, তাদের প্রতিনিধি মনে হলো তাকে। আপনার নাম কি? সুফিয়া বেগম। আমি কোনো নোটপ্যাড বা কলম সঙ্গে নিইনি, পাছে তিনি সন্তুষ্ট হন। পরের বার ছাত্রদের সেই ভার দিয়েছিলাম। এই বাস কি আপনার নিজের? হ্যাঁ। কি করে এগুলো জোগাড় করলেন? কিনেছি। কত দাম নিল? 5 টাকা। আপনার 5 টাকা আছে? না, আমি পাইকারদের কাছ থেকে ধার করে আনি। তার সঙ্গে আপনার বন্দোবস্ত কি? দিনের শেষে মোড়াগুলো তার কাছেই বেচতে হবে দেনা শোধ করার জন্য। তারপর যা বাঁচবে তাই আমার লাভ। কত টাকা একটা বেচেন? 5 টাকা 50 পয়সা। তাহলে আপনার লাভ হলো 50 পয়সা। তিনি সম্মতি জানিয়ে মাথা নাড়লেন। তার মানে মোট লাভ হলো 50 পয়সা মাত্র। আপনি টাকা ধার করে নিজে কাঁচামাল কিনতে পারেন না? হ্যাঁ পারি,
তবে মহাজন অনেক সুদ নেয়। যারা ধার নেওয়া শুরু করে তারা আরও গরিব হয়ে যায়। মহাজন কত টাকা সুদ ধার্য করে ঠিক নেই, কখনো 10 টাকা প্রতি সপ্তাহে। আমার এক প্রতিবেশী তো প্রতিদিন 10 টাকা সুদ দিচ্ছে। তাহলে এত চমৎকার মোড়া বোনার বিনিময়ে আপনার আয় এত কম? প্রতিটিতে 50 পয়সা মাত্র? হ্যাঁ, তৃতীয় বিশ্বের দেশগুলিতে সুদের হার এত সুনির্দিষ্ট ও স্বাভাবিক হয়ে গেছে যে গ্রহীতা পর্যন্ত খেয়াল করেন না এই রকম চুক্তি শোষণের নামান্তর মাত্র। গ্রাম বাংলায় ধান লাগাবার শুরুতে ধার করা 1 মণ ধান ফসল কাটার সময় শোধ দিতে হয় 2.5 মণ ধান দিয়ে। অন্য আরও পন্থা আছে। জমিকে বন্ধকি হিসাবে ব্যবহার করলে তার পুরো মালিকানা ঋণদাতার দখলে থাকে যতক্ষণ না পর্যন্ত আসল শোধ হচ্ছে। অনেক ক্ষেত্রে ঋণদাতার অধিকার কায়েম করার জন্য বায়নানামা করা হয়। ধার শোধ কষ্টসাধ্য করে তোলার জন্য ঋণদাতা কিস্তিতে পরিশোধে রাজি থাকেন না। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর মহাজন সেই জমি পূর্ব নির্ধারিত দামে কিনে নেওয়ার অধিকার লাভ করেন। মহাজনের জমিতে বেগার খাটা টাকা পাবার আর এক উপায়। দাদন পদ্ধতিতে চাষের জন্য মহাজন অগ্রিম ঋণ দান করেন এই শর্তে যে ফসল তার নির্ধারিত মূল্য অনুযায়ী তার কাছেই বিক্রি করতে হবে। বলা বাহুল্য, সেই মূল্য বাজার দরের চেয়ে অনেক কম। সুফিয়া বেগম তার বাঁশের মোড়া দাদন পদ্ধতিতে পাইকারের কাছে বিক্রি করতে বাধ্য হচ্ছিলেন। কখনো কখনো সামাজিক কারণে মানুষ দেনা করতে বাধ্য হন, যেমন মেয়ের বিয়ে, কোনো সরকারি কর্মচারীকে ঘুষ দেওয়া, মামলা লড়া, কোনো সামাজিক অনুষ্ঠানে খরচ বহন করা। কিন্তু অস্তিত্ব রক্ষার জন্য, যেমন খাদ্য, ওষুধ জোগাড় বা জরুরি কোনো অবস্থা সামাল দেওয়ার জন্য মানুষকে ধার করতে হয়। এই সব পদ্ধতিতে গ্রহীতার পক্ষে ঋণের বোঝা থেকে সম্পূর্ণ মুক্ত হওয়া অত্যন্ত দুঃসাধ্য। তাকে আবার কর্য করতে হয় কেবলমাত্র ঋণ পরিশোধের জন্য। পরিণামে তাদের সামনে একটি পথই খোলা থাকে, তা হলো মৃত্যু। প্রত্যেক সমাজে মহাজনী কারবার রয়েছে। দরিদ্র জনগণকে এদের কবল থেকে উদ্ধার না করতে পারলে কোনো অর্থনৈতিক প্রকল্পই দারিদ্র্যের নিরবচ্ছিন্ন গতিকে রোধ করতে পারবে না। সুফিয়া বেগম আবার তার কাজ শুরু করলেন। আমাদের সঙ্গে কথা বলে সময় নষ্ট করার উপায় তার ছিল না। তার রোদে পোড়া শীর্ণ বাদামি হাত দুটি বাঁশের চাছড়ি বুনছিল। দিনের পর দিন, মাসের পর মাস একইভাবে কাজ করে যান তিনি। আমি তাই দেখতে লাগলাম। এটাই তার জীবন ধারণের উপায়। খালি পায়ে রুক্ষ কঠিন মাটির উপর তিনি উবু হয়ে বসেছিলেন। হাতের আঙুলে কড়া, নখগুলি কাদা মেখে কালো হয়ে গেছে। তার সন্তানরা কি পারবে দারিদ্র্যের এই চক্রব্যূহ থেকে বেরিয়ে উন্নত কোনো জীবনের সন্ধান পেতে? এই নিদারুণ দুঃখ যন্ত্রণা থেকে তার শিশুরা মুক্তি পাবে, এই চিন্তা একেবারে অর্থহীন। পেটের ভাত, মাথার উপর ছাদ ও পরনের কাপড় জোটাতেই যখন উপার্জনে কোলায় না, তখন কী উপায় তারা স্কুলে যাবে? তাহলে সারাদিন খাটুনির বিনিময়ে এই হলো আয়। হ্যাঁ, তাও যেদিন কপাল ভালো থাকে। সুফিয়া দিনে মাত্র 50 পয়সা রোজগার করে এই ভাবনা আমার অনুভূতিকে অসাড় করে দিল। বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষে আমরা অনায়াসে কোটি কোটি টাকার উন্নয়ন প্রকল্প নিয়ে কথাবার্তা বলি, আর এখানে আমার চোখের সামনে জীবন মৃত্যুর মতো সমস্যার হিসেব নিকেশ তৈরি হচ্ছে মাত্র কটা পয়সার দ্বারা। কোথাও ভীষণ ভুল হচ্ছে। কেন বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষে এই মহিলার বাস্তব জীবন প্রতিফলিত হয় না? নিজের উপর ভীষণ ধিক্কার লাগলো আমার। রাগ হলো গোটা পৃথিবীর উপর, যে এ ব্যাপারে একবারে উদাসীন। কোথাও আশার আলো নেই, সমাধানের কোনো সূত্র পর্যন্ত নেই। সুফিয়া বেগম নিরক্ষর হলেও তার কর্মদক্ষতার অভাব নেই। তিনি যে জীবিত আছেন, আমাদের সামনেই বসে দ্রুত হাত চালিয়ে কাজ করছেন, শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, সব রকম প্রতিকূলতা সত্ত্বেও নীরবে সংগ্রাম করে যাচ্ছেন, সেটাই প্রমাণ করে তিনি অন্তত একটি ক্ষমতার অধিকারী। অস্তিত্ব টিকিয়ে রাখার অসাধারণ দক্ষতা। দারিদ্র্যের ইতিহাসও পৃথিবীর ইতিহাসের মতোই প্রাচীন। সুফিয়ার অর্থনৈতিক উন্নতির কোনো সুযোগ নেই, কিন্তু কেন? উত্তর আমার জানা ছিল না। চারপাশে অগণিত গরিব মানুষের মধ্যেই আমরা বড় হই, অথচ কোনো প্রশ্ন করি না কেন তারা গরিব। আমার মনে হলো চিরাচরিত অর্থনৈতিক পরিকাঠামো এমনভাবে তৈরি যে তা সুফিয়ার উপার্জন নিয়ন্ত্রিত করে। তার রোজগার নিয়মিতভাবে এমনভাবেই কম থাকে
যাতে তার এক পয়সাও সঞ্চয় করা সম্ভব হয় না। তার আর্থিক উন্নতির জন্য তিনি কোনো ক্রমে অর্থ বিনিয়োগ করতে পারেন না। তাই তার সন্তানেরা দারিদ্র্যের অভিশাপের মধ্যে কাল কাটায়। বাঁচার জন্য শুধু দুমুঠো অন্ন সংস্থানের চেষ্টা করে যায়, যেমন তার পূর্বপুরুষরা যুগে যুগে করে এসেছে। মাত্র 5 টাকার অভাবে কেউ এত কষ্ট সহ্য করছে তা কখনো শুনিনি। এটা আমার কাছে অসম্ভব ও অসহনীয় মনে হলো। আমি কি সুফিয়াকে মূলধনের জন্য প্রয়োজনীয় অর্থ নিজের পকেট থেকে দেব? সেটা খুবই সহজ, একেবারেই জটিলতামুক্ত। আমার অর্থনীতি বিভাগ, বিশ্বজুড়ে সমস্ত অর্থনীতি বিভাগ এবং হাজার হাজার বুদ্ধিদীপ্ত অর্থনীতির অধ্যাপকরা কেন এই গরিবদের বুঝতে চেষ্টা করেননি? সত্যি যাদের সাহায্যের দরকার তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেননি কেন? সুফিয়াকে অর্থ সাহায্য দেওয়ার অদম্য ইচ্ছা আমি সংবরণ করলাম। তিনি আমার দয়ার প্রত্যাশী নন। সেটা কোনো দিনই চিরস্থায়ী সমাধান এনে দেবে না।